মেয়েদের জেস্টেশনাল ডায়াবেটিস, প্রেগনেন্সিকালীন যে ডায়াবেটিসটা ধরা পড়ে, এইটা থেকে বাঁচা 100 সহজ উপায় আছে। তো অনেকের বাচ্চা ঘাড় কালো, বগল কালো, এগুলো নিয়ে স্কিনের ডাক্তার দেখায়। মূলত স্কিনের ডাক্তার দেখিয়ে এটার কোনো লাভ হবে না। বিশ্বাস করেন, সব জৈতুনের তেল কিন্তু তৈব নয়। এখন মেডিসিনাল অলিভ অয়েলের কয়টা শর্ত আছে, কেউ কি বলতে পারবেন শর্তগুলো কি কি? সয়াবিন তেল ক্ষতিকর কেন সেটা আমি ব্যাখ্যা করব। আপনাদের যদি অন্য কোনো যুক্তি থাকে আমাকে এসে বুঝাবেন। সয়াবিন তেলের ক্ষতি কি? সরিষার তেলে যেটা ইন্ডাস্ট্রিয়াল, সেটা ওই সয়াবিন খাওয়া আর ইন্ডাস্ট্রিয়াল সরিষা খাওয়া একই কথা। নারকেলের তেল তৈব হতে হলে তার কয়টা শর্ত? আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা তার কাছেই ফিরে যাব। আমরা যদি সত্যিকারভাবে ইসলামকে পূর্ণাঙ্গ দিন হিসেবে আমরা যদি বিশ্বাস করি এবং সেই অনুযায়ী যদি আমরা আমাদের জীবন গড়ি, তাহলে আমরা এমনিতেই সুস্থ থাকব। তো আজকে আমরা আলোচনা করব লাইফস্টাইল ডিজিজগুলো নিয়ে। এই যে রোগগুলো, এগুলো মূলত সবগুলো রোগ তৈরি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে। কি থেকে? সবাই বলেন কি থেকে? এটা হলো ছোট চারা গাছ। এই গাছটা পরে এই অনেকগুলো রোগের জন্ম দেয়। অর্থাৎ কিনা আপনাদের যতগুলো রোগের কথা আপনারা বলেছেন, এই সবগুলো রোগের গোড়া একটা, সেটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ইনসুলিন রেজিস্ট্যান্স বড় হয়ে তারপর এই রোগগুলো হয়। তার মানে মোট যে রোগগুলো আমরা আলোচনা করতেছি, সবকটা রোগের গোড়া একটাই, এটা বুঝতে হবে। তো গোড়া না থাকলে গাছ শেষ, মরে যাবে। তো এটা কিসের গাছ? রোগের গাছ। এটা হলো রোগ বৃক্ষ বা বিষ বৃক্ষ, রোগের বট গাছ। এখন এই বট গাছটা এখানেই সীমাবদ্ধ নয়। ধরুন একটা ডায়াবেটিস রোগী, সে ডায়াবেটিসের চিকিৎসা করাতে করাতে তার ওই ডায়াবেটিস সংক্রান্ত আরও অনেকগুলো কমপ্লিকেশনস তার আসতে থাকবে। যেমন ডায়াবেটিস রোগী শক্তি কমে যাবে, ডায়াবেটিস রোগী ইডি হবে, বা মেয়েদের পিসিওডি বা ইনফার্টিলিটি হবে। তো ডায়াবেটিস রোগী চোখ নষ্ট হবে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিস রোগী ভুলে যাবে, মনে থাকবে না, অ্যালজেইমার্স ডিমেনশিয়া। তারপরে চাপ নিতে পারবে না, মেজাজ খারাপ হয়ে যাবে। ব্রেনের মধ্যে চাপ পড়লেই তার মেজাজটা খারাপ হয়ে যাবে। অতীত নিয়ে খারাপ খারাপ চিন্তা আসে কি না? অতীতের খারাপ ভাবনাগুলা কেউ কিছু বলতেছে, মাথার মধ্যে ঘুরতেছে, আছে কি না? আছে। এটা একটা রোগ। বলে যে না, এটা তো সবার আছে। হ্যাঁ, আমরা সবাই রোগী। তো তাহলে এই যে আমাদের অতীতের ভাবনা আমার চলে আসে এবং আমাকে বলে রোগীরা যে আমি ভাবি না, ভাবনা চলে আসে। আমি ভাবি না, ভাবনা চলে আসে। অর্থাৎ এই যে ভাবনার উপর আপনার নিয়ন্ত্রণ নেই। কেন? কারণ ওই ব্রেনে এনার্জি নেই, ব্রেনে এনার্জি নেই। তারপর যদি দেখেন যে আগে অনেক চাপ নিতে পারতেন, এখন পারেন না, তাহলে বুঝবে ঝামেলা হয়েছে। তো ডায়াবেটিস রোগীদের এই ঘটনাগুলো ঘটে, প্লাস পিসিওডিদেরও ঘটে। এগুলা মানে গোড়া তো একটাই, একই জিনিস। কি ঘটবে? ওই ভবিষ্যৎ ভালো না, বা আমার জানি এমন রোগ হয়েছে কেউ ধরতে পারতেছে না, আমার ভিতরে কিছু একটা হয়েছে যেটা কেউ বুঝতেছে না, কিন্তু হয়েছে, ঘটনা একটা ঘটছে, এরকম ভাবনা তার, যে কোনো ডাক্তার আমার সমস্যা ধরতে পারতেছে না। বুঝছেন? এটা সে ভাবে এবং ফিউচার নিয়ে সে না আমার ফিউচার খুবই খারাপ, এবং সারাক্ষণ এই খারাপ ফিউচার প্রেডিক্ট করে, বা ভাবে এই ঘটনা ঘটতে পারে, ওই ঘটনা ঘটতে পারে, এবং সেগুলো ভালো ঘটনা না। যেগুলো ঘটনা ঘটতে পারে ভেবে সে, ধরেন বাচ্চা পরীক্ষা দিছে, মনে হয় পাশ করবে না, এই চিন্তা করে রাতে ঘুম নষ্ট, অথচ বাচ্চা খুব ভালো রেজাল্ট করছে, অথচ এ ঘুমাইতে পারে না অনেক দিন। বুঝতে পারছেন? তাহলে আসলে এটা কি চিন্তাটা সত্য না মিথ্যা? চিন্তাটা মিথ্যা, কারণ ঘটনাটা ঘটে নাই। ঘটনাটা ঘটছে হলো যে সে ভালো পাস করছে, ভালো রেজাল্ট করছে, কিন্তু সে মিথ্যা ভাবনা ভেবে সে অনেক রাত জাগছে এবং নিজের প্রেশার বাড়াইছে, ডায়াবেটিস বাড়াইছে। তাহলে এটা ভাবার তো কোনো দরকারই ছিল না, সে তো ভালোটাই ভাবতে পারতো। তো মরার আগে সে এতবার মরবে কেন? তা এই যে ভাবনাগুলো যারা নিয়ন্ত্রণ করতে পারছেন না, এই ডায়াবেটিস রোগীদেরও এই একটা প্রবলেম, ডায়াবেটিস এবং ডিমেনশিয়া, ডায়াবেটিস এবং ডিপ্রেশন। বুঝতে পারছেন? ডায়াবেটিসের সাথে এগুলো সম্পর্কিত। অর্থাৎ এনার্জি কম, ব্রেনের এনার্জি কম।
শক্তি নেই, এনার্জি নেই। আর যারা উদ্যোগ নিতে ভয় পায় এখন, বা গাড়িতে উঠলে আটকে আটকে উঠে, নালে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, গাড়িটা একটা ব্রেক করছে অমনে তার বুক ধড়ফড় করে উঠছে, শুনছে অমুকে কোথায় কে মারা গেছে অমনে তার বুক ধড়ফড় করে কলিজা কাইপে আসে, দাঁত কপাটি লেগে লেলা টেলা বের হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে বুঝতে হবে তার এটা দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা। তো ডায়াবেটিস রুগীদের এটা একটা কমন। তো যাদের ডায়াবেটিস নেই, তো যাদের এই সমস্যাগুলো আছে, তাদের বুঝতে হবে আপনার ভবিষ্যতে হয়তো হবে এটা। এরপর মেয়েদের জেস্টেশনাল ডায়াবেটিস, প্রেগনেন্সিকালীন যে ডায়াবেটিসটা ধরা পড়ে, এইটা থেকে বাঁচা 100 সহজ উপায় আছে। যদি একটা মেয়ে বাচ্চা নেওয়ার আগেই তার ইনসুলিন রেজিস্ট্যান্স, এই যে হোমা-আইআর, এটাকে যদি পরীক্ষা করে এবং সেটাকে যদি নাই করে ফেলতে পারে, মানে হোমা-আইআর 1 আছে মানে নর্মাল, তাহলে তার জীবনেও প্রেগনেন্সিতে ডায়াবেটিস আসবে না। জীবনেও প্রেগনেন্সিতে ডায়াবেটিস আসবে না। মনে থাকবে কথাটা, জীবনেও প্রেগনেন্সিতে ডায়াবেটিস আসবে না। তাহলে এখন ডাক্তাররা বলতেই পারে না কার প্রেগনেন্সিতে ডায়াবেটিস আসবে, কার প্রেগনেন্সিতে ডায়াবেটিস আসবে না, ডাক্তাররা কিন্তু বলতে পারে না। আসলে বলে হ্যাঁ তোমার জেস্টেশনাল ডায়াবেটিস, কিন্তু এটা যে প্রিভেন্ট করা যায় সেটা বলে না, জানেও না মনে হয়, বা না জানলে তো ডাক্তার হইলো কেমনে, এটা একটা প্রশ্ন। যাই হোক, সোজা কথা হচ্ছে বলে না। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন ডায়াবেটিসের কারণে এই যে চুল পড়ে যাইতে পারে, মানে মেয়েদের টাক হয়ে যেতে পারে পুরুষদের মতো, এটা হরমোনাল ব্যালেন্সটা নষ্ট হয় ডায়াবেটিস হলে, অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স হলে হরমোনাল ব্যালেন্স নষ্ট হয়, চুল পড়ে যায়। অনেকে বলে আমার চুল সব পড়ে যাইতেছে, অথবা চুলের স্বাস্থ্য নষ্ট হয়, যেমন চুলগুলো আগা ফাটা ফাটা, গোড়াগুলো অনেকের নাই, আবার কারো কারো খুব চিকন চিকন চুল, হাত দিলে উঠে আসে, চিরুনি দিলে চিরুনি ভর্তি হয়ে যায়। তো এইটার জন্যে এই মেটাবলিক প্রবলেম দায়ী। এই ইনসুলিন রেজিস্ট্যান্স, এই ডায়াবেটিস, এটা তো একই জিনিস অ্যাকচুয়ালি। তো ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে ডায়াবেটিস হওয়ার আগের অবস্থা, যেটাকে আপনারা প্রি ডায়াবেটিস বলেন, তারও আগের অবস্থা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে একটা রুগীর যদি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তার ডায়াবেটিস হতে সময় লাগে প্রায় 12-15 বছর। বুঝছেন? 10 থেকে 15 বছর সময় লাগে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ডায়াবেটিস হতে। তার মানে যাদের ডায়াবেটিস নাই তারা হাত তোলেন, হাত তোলেন, যাদের ডায়াবেটিস নাই সবাই হাত তোলেন। ওকে, যাদের নাই তাদের যদি হোমা-আইআর বেশি থাকে, তাহলে আপনার ভিতরে ভিতরে হচ্ছে, আপনি এখনও হয়তো জানেন না। তা আজকে যদি আপনি হোমা-আইআর পরীক্ষা করেন, যদি দেখেন হোমা-আইআর 1, তাহলে আপনার হচ্ছে না ভিতরে ভিতরে। যদি দেখেন হোমা-আইআর 2, তাহলে শুরু হয়ে গেছে ঘটনা। তাহলে আপনারা আজকে থেকে সচেতন থাকবেন, ডায়াবেটিস হওয়ার আগে ওকে ধরতে হবে এবং মেরে ফেলতে হবে। তাহলে আমরা যদি হোমা-আইআরকে ডিটেক্ট করি, তাহলে ডায়াবেটিস হবে না। আর ডায়াবেটিস না হলে আমার চোখ নষ্ট হবে না, ব্রেন নষ্ট হবে না। বুঝতে পারছেন? এরপরে অনেকের ঘাড় কালো হয়ে যায়, কালো কালো হয়ে যায়, বগল কালো কালো হয়ে যায়, আসিল হয়, এগুলো এই ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ। ইনসুলিন বেশি হলে এরকম হাইপার পিগমেন্টেশন হবে। তো অনেকের বাচ্চা ঘাড় কালো, বগল কালো, এগুলো নিয়ে স্কিনের ডাক্তার দেখায়। মূলত স্কিনের ডাক্তার দেখিয়ে এটার কোনো লাভ হবে না। ইনসুলিন কমিয়ে ফেললে, হোমা-আইআর মাপলে, ইনসুলিন মাপলে তার ঘাড় কালো না ফর্সা হয়ে যাবে। সয়াবিন তেল নিয়ে একটু কথা বলি, এটা কি তোয়েব কিনা? আর এই যে আল্লাহর দেওয়া যে জয়তুনের তেল, অলিভ অয়েল, এটা কি তোয়েব কিনা? বিশ্বাস করেন সব জয়তুনের তেল কিন্তু তোয়েব নয়। আচ্ছা, আপনারা মানুষ হিসেবে কি আশরাফুল মাকলুকাত কিনা? ঠিক? তাহলে শ্রেষ্ঠ মানে কি? মানুষ হিসেবে আপনারা সর্বশ্রেষ্ঠ। ইয়েস, মানে আল্লাহ তাআলা সকল সৃষ্টির ভিতরে মানুষকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। খেয়াল করবেন। তাহলে খাবারটা আমাদের উৎকৃষ্ট খেতে হবে না? তাহলে সব অলিভ অয়েল কিন্তু উৎকৃষ্ট নয়। পমেস অলিভ অয়েল আছে, নর্মাল অলিভ অয়েল আছে, কিন্তু এটা হচ্ছে একটি উৎকৃষ্ট অলিভ অয়েল। এখন এই উৎকৃষ্ট অলিভ অয়েলকে আমরা যদি সাইন্টিফিক্যালি আপনাকে ব্যাখ্যা করি, সেটা কি? যে এটাকে বলে মেডিসিনাল অলিভ অয়েল। এখন মেডিসিনাল অলিভ অয়েলের কয়টা শর্ত আছে, কেউ কি বলতে পারবেন শর্তগুলা কি কি? সুন্দর করে বলতে পারবেন কেউ? কি কি শর্ত? কে বলল? আসো এদিকে আসো, তুমি চেষ্টা করো, আসো এখানে আসো, দ্রুত দ্রুত, দৌড় দিয়ে। আমাদের ফলো করে ওরা হাইটে আসে না তো, দৌড়ে আসে। হ্যাঁ, এটা কি তামান্না নাকি? ও, এটা তামান্না, যাক। হ্যাঁ বলো। হ্যাঁ, এটা হচ্ছে কোল্ড প্রেস। কোল্ড প্রেসড, ওকে, একটা হচ্ছে কোল্ড প্রেস, তারপরে বলো, তারপরে কি জানো ওই নামটা মনে থাকে না। এটা মনে, সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন। ইয়েস, তাহলে দুটো পয়েন্ট বলছে, একটা হলো সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন। অ্যাকচুয়ালি প্রসেসটা হচ্ছে কোল্ড,
আর এই ঘুরানোর মাধ্যমে ঘুরানো অ্যান্টি গ্র্যাভিটেশনাল ফোর্স, বলেন অ্যান্টি এন্টি গ্র্যাভিটেশনাল ফোর্স গ্র্যাভিটেশনাল এইভাবে ঘুরায়, এইভাবে, হ্যাঁ, সেন্ট্রিফুগাল এক্সট্রাকশন। ধরেন আমি যদি এটারে এইভাবে এখন তো ঘুরাইতে গেলে যদি পুড়ে ভেঙে যায়, বুঝছেন, এইভাবে যদি আমি ঘুরাই, হ্যাঁ, অ্যান্টি গ্র্যাভিটেশনাল ফোর্স। তা আপনারা কখনো রক্ত দিছেন, দেখবেন একটা টিউব ঢুকায় যে এরকম ঘুরায় না, সেম, তবে এটা অনেক বড়, বিশাল, অনেক বড় ইসের মধ্যে করে। এইটাকে ঘুরায় ঘুরায় কোল্ড প্রসেসে, তারপরে কি হয়, তলানি আলাদা হয়, তেলটা উপরে ভাইসে ওঠে, এটা হলো প্রসেস। তাহলে ও দুটো কথা বলেছে, একটা বলেছে কোল্ড প্রেসড, কোল্ড, আর হলো সেন্ট্রিফুগাল এক্সট্রাকশন। এটা প্রেস না, এটা হলো সেন্ট্রিফুগাল এক্সট্রাকশন, কোল্ড পদ্ধতিতে করা হয়েছে, ঠিক আছে, হ্যাঁ, কোল্ড প্রেস। তারপরে হচ্ছে কি, এরপরে কি, ইউএসডিএ ইউএসডিএ অর্গানিক, হ্যাঁ বলো, এটা বলো অর্গানিক, ইউএসডিএ এটা কাছে নিয়ে বলো, কেমন যেন লাগতেছে আজকে। লাগলেও বলো, কোনো সমস্যা নেই, মরে গেলে দেখবো আমরা, হ্যাঁ। আচ্ছা একটু দেখে ওটা কি ফু দিয়ে দিব? না, আজকে রাখি স্যার, কেমন যেন লাগতেছে, হঠাৎ করে ডাক দিলেন না। আচ্ছা, তা তুমি কি শ্বাস নিবা বড় করে, লম্বা করে শ্বাস নাও, হ্যাঁ, ধীরে ধীরে ছাড়ো। আমার কাছে আসলে ওদের বুক ধরফড়ানি বাইরে যায়। মনে হয় যে অনেক কিছু বলতে পারবো, হ্যাঁ। কিন্তু এসে আর বলতে পারি তা আমরা হেল্প করতেছি তো, তুমি বলো যে সেন্ট্রিফুগাল এক্সট্রাকশন বলছো, তুমি তো পুরস্কার পাইয়েই গেছো, এখন তুমি বলছো কোল্ড প্রেস বলছো, আর বলছো সার্টিফাইড অর্গানিক, হ্যাঁ তো শেষ। জি তাহলে এক্সট্রা ভার্জিন, কোল্ড প্রেসড, সেন্ট্রিফুগাল এক্সট্রাকশন, সার্টিফাইড অর্গানিক, এই চারটা মোট পয়েন্ট হলেই সেটা উৎকৃষ্ট হবে, সর্বোৎকৃষ্ট হবে, ঠিক আছে। তাহলে ওকে আমরা একটা উত্তম তৈয়েব হলুদ দিতে পারি, তাই তো। আর ওকে দিন দিয়েছেন তো। দাও, তুমি আজকেও পাইছো পুরস্কার তো, হ্যাঁ, জোরে জোরে, হ্যাঁ, থ্যাংক ইউ। যাও তাড়াতাড়ি যে বসে পড়ো, আবার পড়ে যাবা। সয়াবিন তেল ক্ষতিকর কেন সেটা আমি ব্যাখ্যা করব, আপনাদের যদি অন্য কোনো যুক্তি থাকে আমাকে এসে বুঝাবেন। সয়াবিন তেলের ক্ষতি কি? এটা হলো ইন্ডাস্ট্রিয়াল অয়েল, হেক্সেন চিনেন? হেক্সেন হলো ওই পেট্রোলিয়াম জাতীয়, ডিজেল, অকটেন, এগুলো চিনেন? হ্যাঁ, এরকম হেক্সেন, একই রকম, হ্যাঁ, হেক্সেন। তাহলে এই হেক্সেন দ্বারা এক্সট্রাকশন করা হয়, তারপরে অনেক হাই টেম্পারেচারে, হাই প্রেশারে এটারে কালো গাদের মতো বের হয়। আর হেক্সেন না দিলে কি হবে, অল্প একটু বেরোবে, হেক্সেন দিলে এতগুলা বেরোবে, বুঝলেন তো, বেশি হলে বেশি লাভ। তো এটা তো আর খাওয়ার মতো না, এই জন্য এটাকে ব্লিচ করে, এটাকে ডিউটেনাইজ করে, উইন্টারাইজ করে, ডিওস করে, বুঝতে পারছেন। তো এইভাবে এই জিনিসটা আর উইন্টারাইজ করে, মানে খাওয়ার উপযুক্ত আর নেই, তবে আমরা সেগুলো খাই বলে গ্যাসের ওষুধ খাই, রুগী হই, আমার বুক ফাড়ি। তাহলে দেখেন একটা সস্তা তেলে আমরা 60 রকম রোগের রুগী হই। তাহলে তেলটা সস্তা কিন্তু রোগগুলো দামি দামি, হার্ট অ্যাটাকে অনেক টাকা খরচ হয়, সারা জীবন ওষুধ খেতে হয়। আর সবচেয়ে খারাপ হলো যেটা আমি লস করলাম, যেমন পুরুষত্ব নষ্ট হয়ে গেলে এই পুরুষটা বেঁচে থেকে বা তার লাভ কি, সে বাইচে থেকে দরকার কি? আপনারা হাত দেখান দেখি, হাত দেখি সবার, ভেরি গুড। তোমাদের হাত কই, হাত দেখাও, এইভাবে, এই যে এরকম করো, তুমি হাত ওটা, হ্যাঁ সাবাস, এই তো সবাই দেখ। এবার ঘষা দেন, জোরে চাপ দেবেন এবং জোরে ঘষা দেবেন, এবং সাথে শব্দ হবে হাম, হ্যাঁ, হাম, এবং গরম হইতে হবে, নাহলে হবে না। হাম, জিহ্বা তালুর সাথে লাগান, হাম, এবার জোরে দেন, হ্যাঁ, হাম, আরো জোরে, লাল হয়ে যাবে, ব্যথা হবে, হাম, ওকে, সাবাস, হ্যাঁ। তা এই যে আপনারা একটু গরম হয়েছেন, হ্যাঁ, ভেরি গুড, হ্যাঁ। বাচ্চা ভয় পেয়েছে, এতগুলো মানুষ যদি এখানে শব্দ আওয়াজ না হয় তাহলে হবে? আচ্ছা শোনেন, এইগুলো আমাদের একটা ব্যায়ামের অংশ, আমরা সময়ের অভাবে পুরোটা দেখাতে পারছি না। এই যে ব্যায়াম আছে, এরকম এরকম অনেক কিছু আছে, হ্যাঁ, ঠিক আছে, এরকম, হ্যাঁ, বুঝেন না, অনেক ব্যায়াম আছে। তো এটার একটা অংশ হলো আমরা দেখালাম, এবং তালিটা কিন্তু এইভাবে হবে না, এরকম হবে, মনে থাকবে। আবার একটু দেখেন, এই যে হাম, জোরে, হ্যাঁ, আরো জোরে, হ্যাঁ, এই যে লাল 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 হয়েছে, সাবাস বেটা, লাল হইতে হবে। লাল হওয়া মানে রক্ত মানে ওই জায়গায় কোনো প্রবলেম থাকবে না। এই কালকে বা পরশু একজন বোন কি বলে গেছে, ওর হাতে টিউমার ছিল, ভালো হয়ে গেছে, এই যে এখানে দাঁড়াইয়া।
তো এই পর্যন্ত অনেকে এই কথা বলে গেছে যে যারা আমাদের ফলো করতেছে ওর এইখানে যত টিউমার ছিল এগুলো করে সব শেষ। একজন না, অনেকে। এবং এটা নিয়ে ডাক্তাররা আমার সমালোচনা করে, জানেন নাকি? কি বলে জানেন? হাততালি দিয়ে টিউমার ভালো হয়ে গেছে। বুঝতে পারছেন? হাততালি দিয়ে কি ভালো হয়ে গেছে? টিউমার ভালো হয়ে গেছে। কারণ ওর বইতে তো এটা লেখা নাই। এখন সে তো কুয়ার ব্যাং, সে যা জানে মনে করে পৃথিবীতে এছাড়া আর কিছু নেই। এটা হলো তোমার ব্যায়াম, এটাকে বলে আকু প্রেশার ব্যায়াম। এই যে আমরা যে পয়েন্টগুলো, এই যেমন ধরেন এইটা দেখেন, এইখানে এভাবে ফুলের মতো করে হাত হামিংয়ের সঙ্গে আমরা করব হাম, জোরে। এটা ব্যথা লাগতে হবে, ব্যথা না লাগলে এটা কোনোদিন কাজ হবে না, ব্যথা ছাড়া কোনোদিন কাজ হবে না। জোরে, হ্যাঁ, হাম। এ দেখেন আমার হাত কত দ্রুত হয়ে যায়, হাম। দেখছেন? এটা একটা পয়েন্ট। হ্যাঁ, এই পয়েন্টগুলো যখন আমরা করব তখন আমার টোটাল ইমিউন সিস্টেম এইখানে আসবে। এই যে এই ঘটনা কি হয়েছে এখানে দেখবে, আরে আল্লাহ এখানে টিউমার, দে এটারে শেষ করে। দেখবেন আস্তে আস্তে শেষ। একবার বডি যখন ইমিউন সিস্টেম বুঝবে যে অ্যাবনর্মাল সামথিং ডিটেক্ট করবে, ওর কাজ হলো এটাকে শেষ করে দেওয়া। সরিষার তেলে যেটা ইন্ডাস্ট্রিয়াল, সেটা ওই সয়াবিন খাওয়া আর ইন্ডাস্ট্রিয়াল সরিষা খাওয়া একই কথা। বুঝতে পারছেন? ওটা খাওয়া উচিত হবে না। এবার আসেন ঘানিতে ভাঙানো সরিষার তেল, সেটা খেতে হবে কিন্তু পরিমিত, খুবই কম। বেশি তেল খাওয়ার কোনো সুযোগ আমাদের এখানে নাই। আমরা খেলে ঘি খাবো, তাও পরিমিত, কারণ অতিরিক্ত খাওয়া কোরআনে নিষেধ আছে। তাহলে হালাল তৈব খেলে আমাদের কতটুকু খেতে হবে? না, ওটা হলো সর্বোচ্চ সীমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা চলেন আমরা একটু চর্চা করি। হ্যাঁ, যে মানুষ তার একটি পাত্র খুব খারাপভাবে পূর্ণ করে, সেটা হলো তার পেট। সে যদি 1-2 লোকমা খাবার খায়, অর্থাৎ হালাল তৈব, এটাই তার জন্য যথেষ্ট। মানে শীত দ্বারা সোজা রাখার জন্য যেটুক দরকার ওটুক খেলেই হয়ে যায়। কিন্তু সে যদি বেশি খেতে চায়, সে যেন 3 ভাগের 1 ভাগ খায়। তার মানে 1 ভাগ 3 ভাগের 1 ভাগ সর্বোচ্চ সীমা, আর 1 ভাগ পানি খাবে, মনে থাকবে, আর 1 ভাগ ফাঁকা থাকবে। তাহলে আমরা খাওয়ার সীমা এবং হচ্ছে তৈব খাবার, তাহলে বেশি তো খাওয়া যাবে না, আর বেশি না খেলে কম টাকা খরচ হবে। ওকে একটু বাইরে নিয়ে যাও মা। এই বেশি না খেলে কম টাকা খরচ হবে, আর সুস্থ থাকলে ওষুধ লাগবে না, টাকা বাঁচবে। বুঝতে পারছেন? ওষুধ লাগবে না, ডাক্তার লাগবে না, টাকা বাঁচবে। অপারেশন লাগবে না, টাকা বাঁচবে। এই সুস্থ লোকের তো খরচ কম, তাই না? হ্যাঁ, তাইলে খাওয়ার থেকেও বাঁচলো, আবার ওদিকে পেরেশানিও বাঁচলো। এখন আসেন এই যে তেলটা প্রথমে দেখতে হবে এইটা তৈব কিনা। তাহলে তৈব তেল, নারকেলের তেল তৈব হতে হলে তার কয়টা শর্ত? একটা হলো সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন হতে হবে। হ্যাঁ, ইয়েস, ইউ আর রাইট। তারপর ইউএসডি অর্গানিক সার্টিফাইড হতে হবে, এক্সট্রা ভার্জিন। মানে এটা তো উত্তর হয়ে গেছে, এই জন্য তোমারটা নিলাম না। তো সেম অলিভ অয়েলও যা সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন, হ্যাঁ এটা ইয়েস। ইউএসডি অর্গানিক সার্টিফাইড, ইয়েস। তারপর হচ্ছে এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেসড, ইয়েস। ওকে, সব ইয়েস ইয়েস। তাহলে এটা তৈব তেল। তাহলে এই তেলটা আমি মাথায় লাগাবো, এই তেলটা আমি গায়ে দিয়ে রোদ লাগাবো, এই তেলটা মুখে দিয়ে আমরা কুলি করব, এই তেলটা আমি খাবো হলুদের সাথে, এই তেলটা আমরা ডিমের সাথে আমরা খেতে পারি। এবং এইটা আমরা এই তেল দিয়ে আমরা রূপচর্চা থেকে শুরু করে সব কিছু, আমার মুখ কুলি করা থেকে শুরু করে আমার বুলেট কফিতে লাগবে। বুঝতে পারছেন? তাহলে এবং এই তেলটা আপনি হলুদের সাথে মিশিয়ে যে কোনো ক্ষত জায়গায় দিবেন, ক্ষত ভালো হয়ে যাবে। যে কোনো স্কিন ডিজিজে এটা ভালো কাজ করে। অনেকের বহু দিনের পুরাতন আপনার ওই যে চর্মরোগ, এগুলো দিছে, ভালো হয়ে গেছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।